আসসালামু আলাইকুম, আমি মিলন স্যার বলছি, প্রভাষক রসায়ন বিভাগ, হোসেনপুর সরকারি কলেজ, হোসেনপুর কিশোরগঞ্জ, এক্স প্রভাষক ক্যামব্রিজ কলেজ, ঢাকা। আমি আজকের অনলাইন ক্লাসে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যারা পরবর্তীতেও ক্লাসটি রিভিউ করবে তাদের জন্য রইল আগাম শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন থেকে। আমাদের আজকের আলোচনার পাঠ হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র এবং এই সম্পর্কিত গাণিতিক সমাধান। তো চলো আমরা এর সমাধানে যাই। বয়েলের সূত্র আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। বয়েলের সূত্র হতে আমরা কি পাই? বি প্রপোর্শনাল 1/p যখন টি ও এন স্থির। এটাকে দিলাম আমরা 1 নং ইকুয়েশন। চার্লসের সূত্র হতে পাই কি পাই? বি প্রপোর্শনাল টি যখন পি ও এন স্থির। সমন্বয় সূত্র মানে দুইটাকে একসাথে রিলেট করা। এজন্য আমরা আগে বয়েল এবং চার্লসের সূত্র লিখে নিলাম। আমরা জানি স্থির তাপমাত্রার নির্দিষ্ট ভর বা মোল সংখ্যার কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে বয়েলের সূত্র। আর স্থির চাপে এবং নির্দিষ্ট মোল সংখ্যা বা ভর সংখ্যার কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক হয়। এটা হচ্ছে চার্লসের সূত্র। তো এই দুইটা সূত্রকে যদি আমরা একসাথে করতে পারি সেটা হবে তাদের কি? সমন্বয় সূত্র। তো সমন্বয় করতে গেলে আমরা যখন একাধিক জিনিসের সমন্বয় করি তখন কিন্তু আমাদের যে কোনো একদিক থেকে একটু কী করতে হয়? ছাড় দিতে হয়। যেমন বয়েলের সূত্রের মধ্যে তাপমাত্রা এবং মোল সংখ্যা স্থির। চার্লসের সূত্রের মধ্যে চাপ এবং এন স্থির। তাহলে প্রশ্ন হচ্ছে এইগুলোকে যদি আমি স্থির রাখি তাহলে কিন্তু এদেরকে সমন্বয় করা সম্ভব না। কারণ আমি যদি টিকে স্থির রাখি তাহলে এর সাথে আমি চার্লসকে সমন্বয় করতে পারবো না, কারণ চার্লসের সূত্রের মধ্যে টি পরিবর্তনশীল। আবার যদি আমি পিকে স্থিরকে মানে পরিবর্তনশীল না করি তাহলে আমি বয়েলের সূত্র রাখতে পারবো না, কারণ বয়েলের সূত্রের মধ্যে মানে এটাকে মানে যদি পিকে আমি স্থির রাখি তাহলে কি এই সূত্রটাকে আমি বয়েলের সাথে সমন্বয় করতে পারবো, কারণ বয়েলের সূত্রের মধ্যে চাপ পরিবর্তনশীল, যে কারণে আমাদের এদেরকে কী করতে হবে? পরিবর্তনশীল করতে হবে। তাহলে সুতরাং 1 ও 2 নং হতে আমরা এই দুইটা বি থেকে একটা বি কমন নিতে পারি, আর এই দুইটা গুণ করলে কি হয়? টি ভাগ পি। দেখো এই সমীকরণের মধ্যে বি মানে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, তাপমাত্রা আয়তনের সমানুপাতিক কিন্তু। তাহলে আমি যদি তাপমাত্রা এবং চাপ যে কোনো একটাকে স্থির রাখি নিশ্চয়ই এই সমন্বয়টা সম্ভব না। তাহলে এই কম্বিনেশন বা সমন্বয়টা তখনই সম্ভব যখন আমি তাপমাত্রা এবং চাপকে কী করব? পরিবর্তন করব। অর্থাৎ উভয়েরই কী করতে হবে? কিছু আচরণের পরিবর্তন করতে হবে, তাহলে কেবল তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব সৃষ্টি হতে পারে। অর্থাৎ দুইজনের কী করতে হবে? কিছুটা ছাড় দিতে হবে। তাহলে এটা হচ্ছে তাহলে এখানে আমরা কি লিখব? টি এবং পি কি? পরিবর্তনশীল। যদি আমরা ভর কিন্তু নির্দিষ্টই রেখেছি, ভরকে পরিবর্তন করে নাই। তাহলে টি ও পি পরিবর্তনশীল। তাহলে কেবল আমাদের কি করা যাবে? তাদেরকে সমন্বয় করা যাবে। আমরা যদি এখানে একটু মজা করে বলি, যেমন আমরা যদি বয়েলের সূত্রকে এভাবে চিন্তা করি যে মনে করো তাসকিন একজন ব্যক্তির নাম, সে তার নানার সাথে অনেক ভালো সম্পর্ক, এনতে আমি নানা বুঝতেছি, তার সাথে অনেক ভালো সম্পর্ক, রিলেশন অনেক ভালো। তো এখন পলি আরেকজন ব্যক্তি, পলি, হ্যাঁ ঠিক আছে। তো তাসকিনের সাথে পলির একটি আন্তরিকতা বা সম্পর্ক, বন্ধুত্ব গড়ে উঠল। এখন এই সম্পর্কটা পলির যে বাবা, সে বাবাকে ভালো চোখে নিচ্ছিল না। এখন পলি তাসকিনকে বলতেছে, আবার তাসকিন তার নানারা ছাড়া পথ দেখে না। এখন কি পলি তাসকিনকে বলতেছে যে তাসকিন এবং তার নানা যদি তাদের সিদ্ধান্তে স্থির থাকে, যে কথা সকালে একটা কইছো বিকালে যাতে আরেকটা না হয়, কথা যেন ঠিক থাকে, তাহলে তাসকিন এবং তার নানা যদি তাদের সিদ্ধান্তে স্থির থাকে তাহলে পলি সিদ্ধান্ত নিল যে তার বাবার কাছ থেকে সে কি তাদের কাছে চলে আসবে, অর্থাৎ বাবাকে ত্যাগ করবে। তাহলে বাবার সাথে পলির সম্পর্ক কেমন হচ্ছে? ব্যস্তানুপাতিক। তাহলে নিশ্চয়ই সেই তথ্যটা কি বয়েলের সূত্রকে সমর্থন করে।
অর্থাৎ একটা পেপারের মধ্যে বিনোদনের পাতা এরকমই লেখা আসলো, মনে করো যে লেখা আসছে যে তাসকিন এবং তার নানা যদি তার সিদ্ধান্তে স্থির থাকে, তাহলে পলি বলতেছে বা পলি সিদ্ধান্ত নিল তার বাবাকে সে কী করবে, ছেড়ে চলে আসবে অর্থাৎ ত্যাগ করবে। তাহলে সেই ঘটনাটা নিশ্চয়ই বয়লের সূত্রকে সমর্থন করে। দেখা গেলো ওই পেপারের ঠিক পরবর্তী লাইনে লেখা যে পলি এবং তার নানা, পলিরও তার নানার সাথে সম্পর্ক ভালো, এটা স্বাভাবিক থাকে, নানা নাতিন আমরা বলি না, নানা নাতিন নানা নাতনি ভালো সম্পর্ক। তো পলি আর নানা তার নানা যদি সিদ্ধান্তে স্থির থাকে, তাহলে তাসকিন বলতেছে সমস্যা নেই, আমার বাবা এত বেশি ঝামেলা করে না, বাবার আমি ম্যানেজ করে নিব। তাহলে প্রশ্ন হচ্ছে পলি এবং তার নানা যদি তাদের সিদ্ধান্তে স্থির থাকে, তাহলে তাসকিন তার বাবাকে কী করবে, ম্যানেজ করে নেবে, অর্থাৎ একটা সমানুপাতিক সম্পর্ক সৃষ্টি করে নেবে। কিন্তু পলির বাবা কিন্তু কি রয়ে গেল, দূরে রয়ে গেল। এখন এটাকে কীভাবে আমরা কম্বিনেশন করতে পারি? এখন তাসকিন এবং পলি তাদের নানা বলতেছে, দুইজনেরই নানা বলতেছে যে তাসকিন এবং পলি, আচ্ছা তোমরা নিজেদেরকে একটু পরিবর্তন করো, তোমাদের যে আচরণগুলো করলে তোমাদের বাবা তোমাদের পছন্দ করে একটু একটু চেঞ্জ করো নিজেদেরকে, তোমরা নিজেদের সব কথা ঠিক রাখবা, নিজেদের সব সত্য ঠিক রাখবা, আবার বাবারেও ম্যানেজ করতে চাইবা, তাহলে তুই তো না। তাহলে তাসকিন এবং পলি উভয় যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, ঠিক আছে, যে যেভাবে বাবা খুশি হয়, তাহলেই কিন্তু কেবল তারা উভয় কী করতে পারে, বাবাকে ম্যানেজ করতে পারে। তাহলে তাসকিন এবং পলি এরা যদি উভয়ের তাদের নিজস্ব কিছু চিন্তাধারা পরিবর্তন করে, তাহলে কিন্তু তাদের উভয়ের বাবার সাথে তাদের উভয়েরই কী হতে পারে, একটি সম্পর্ক স্থাপন হতে পারে। তাহলে নিশ্চয়ই ওই ঘটনাটা কি আমাদের এই বয়েল এবং চার্লসের সূত্র তথা তাদের সমন্বয়কে কী করে, সমর্থন করে। আমার বিশ্বাস তোমরা এই গল্প থেকে এই সমন্বয়টা ভালোই মনে রাখবে। তো এখান থেকে আমরা সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা ধ্রুবক দিতে পারি কে, টি ভাগ পি, কে সমানুপাতিক ধ্রুবক, বা পিবি সমান সমান কেটি, বা পিবি ভাগ টি ইকুয়াল কে, মানে কি ধ্রুবক। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং P1 B1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2 ইকুয়াল ডট ডট কে, মানে কি ধ্রুবক। দেখো বয়েল চার্লসের সমন্বয় সূত্রের মূল গাণিতিক রূপ কিন্তু এটা, পিবি বাই টি ইকুয়াল কনস্ট্যান্ট। অর্থাৎ আমি তাপমাত্রা চাপ আয়তন তিনটাকেই পরিবর্তন করতে পারবো, কিন্তু সেই পরিবর্তনটা এমন হতে হবে যাতে পিবি এবং টি এদের অনুপাতটা কি থাকে, সমান থাকে। অর্থাৎ পিবিকে টি দিয়ে ভাগ করলে যেন গুণফলটা অনুপাতটা সবসময় একই আসে, তাহলেই কিন্তু সেই ডাটাটা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রকে কী করবে, সমর্থন করবে। এখন আমরা যদি এই জিনিসটাকে একটু গাণিতিকভাবে প্রয়োগ করি, একটা অঙ্কের সাহায্যে আমরা একটু গাণিতিক ব্যাখ্যায় যাই। যেমন তোমাকে বলা হলো যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হ্যাঁ, কঠিন বস্তু সহ হ্যাঁ গ্যাসের আয়তন হলো কত, ধরে নিলাম 100 ml। তার মানে আমি একটা পাত্রের মধ্যে কঠিন বস্তু নিছি, আবার কি গ্যাসও নিলাম। সাপোজ একটা সিলিন্ডারের ভিতরে তুমি কি নিলাম, আগে একটা মার্বেল নিছো, সেটা কঠিন পদার্থ, তারপরে সেখানে গ্যাসও নিছো। তাহলে ওই সিলিন্ডারের ভিতরে তো মার্বেল আয়তন দখল করছে, গ্যাসও আয়তন দখল করছে। তাহলে সিলিন্ডার যে পাত্রটা তার আয়তন কী হবে, মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে ওই পাত্রের আয়তন। তো এরকমই কঠিন বস্তু সহ ওই গ্যাসের আয়তন হচ্ছে 100 ml, দ্যাট ইজ এটা হচ্ছে পাত্রের টোটাল আয়তন, যেখানে কঠিন বস্তুর আয়তনও আছে, আবার কি গ্যাসের আয়তনও আছে। তারপরে তোমাকে বলা হলো যে তাপমাত্রা যদি আমি এই 17 থেকে চেঞ্জ করে 54 ডিগ্রি সেলসিয়াস এ নিয়ে যাই, হ্যাঁ, এবং চাপ দ্বিগুণ করলে, তার মানে আগে যদি আমাদের চাপ থেকে থাকে পি, এখন আমার চাপ হচ্ছে কি 2p, অর্থাৎ চাপ দ্বিগুণ করলে, হ্যাঁ, কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন সাপোজ হচ্ছে 59.3 ml। এখন তোমার কাছে প্রশ্ন হলো তাহলে কঠিনের এত হলে
কঠিন বস্তুর আয়তন কত? বস্তুর আয়তন কত? বিষয়টা ফলো করো। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বস্তু সহ একটা গ্যাসের আয়তন এত, অর্থাৎ ওই সিলিন্ডারে বা পাত্রটার ভিতরে গ্যাসও আছে, কঠিন পদার্থ, দুইজন মিলে আয়তন হচ্ছে 100 ml। তাপমাত্রা যদি আমি 54 করি, তাহলে পরিবর্তন করি, চাপ দ্বিগুণ হয়ে পড়ে। তাহলে আগে যদি চাপ পি থাকে, পরেরটা হচ্ছে 2p, যেহেতু নির্দিষ্ট চাপ দেওয়া নাই। কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন হয় এত। তাহলে এখানেও কিন্তু কঠিন বস্তু আছে, বাট কঠিন বস্তু সহ আয়তনটা হলো এত। এখন আমাদের কাছে প্রশ্ন, কঠিন বস্তুর আয়তন তাহলে কত? তাহলে আমরা যদি এই গাণিতিক ডাটাটাকে সাইড নোটে নিয়ে যাই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো কোন সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। হেয়ার এখানে আমি ধরে নিলাম T1 হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 290 কেলভিন। আমরা জানি যে সেলসিয়াসকে ক্যালভিন নিলে 273 যোগ করতে হয়। আর যে কোনো এককের যে পদ্ধতিগুলো এমকে সিজে, সব জায়গায় আমরা তাপমাত্রা ক্যালভিনেই নিয়ে কাজ করি, মানে ওই এককের পদ্ধতিগুলোতে তাপমাত্রা ক্যালভিনে, সহজ কথা। আর T1 হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন হয় কত? 100 ml। তাহলে আমার গ্যাসের আয়তন কত? আচ্ছা, আমি ধরে নিই কঠিন বস্তুর আয়তন, এটা আগে ধরে নিই, দরবানা মনে করবা যেটা তোমার সুবিধা হয়। ধরি কঠিন বস্তুর আয়তন 1 লিটার। যেহেতু ওইগুলো ml এ দেওয়া আছে, আমি এটাকেও মিলিলিটার ধরলাম, যেহেতু আমাদের অঙ্কের মধ্যে ml এর ইউজ, এই জন্য ml নিলাম, 1 মিলিলিটার। তাহলে আমার V1 কত হচ্ছে, যেটা গ্যাসের আয়তন, হ্যাঁ V1 যেটা আমার মূলত গ্যাসের আয়তন, তাহলে গ্যাসের আয়তনটা হবে 100 - 1 ml। কারণ কঠিন বস্তু বাদ দিলেই তো আমি গ্যাসের আয়তন পাবো, কারণ এই 100 ছিল কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন, তাহলে শুধু গ্যাসের আয়তন কী হবে? 100 - 1 ml। তারপরে তাপমাত্রা যখন আমাদের T2 54 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তাহলে 54 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে নিলে কত হয়? হিসাব করো, 54 + 273 ইকুয়াল আসতেছে 327 কেলভিন। 327 কেলভিন। এই আচ্ছা, চাপ P1কে যদি আমি P ধরি, তাহলে P2 সমান ধরতে হবে 2p, কারণ আমাদেরকে বলা হয়েছিল যে তাপমাত্রা যদি 54 ডিগ্রি করা হয়, সেলসিয়াস করা হয়, তাহলে চাপ দ্বিগুণ হয়। তার মানে আগে যদি চাপ P থাকে, পরে হবে 2p। আচ্ছা, তাহলে এরপরে বলা আছে যে কঠিন বস্তু সহ চাপ যদি আমি দ্বিগুণ করি, তাপমাত্রা যদি 54 করি, তাহলে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন কত হয়? 59.3 ml। তাহলে শুধু গ্যাসের আয়তন হবে 59.3 - 1 ml। ফলো করো, এখানেও কিন্তু বলা আছে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন হয় এত ml। তাহলে শুধু গ্যাসের আয়তন কি, সেখান থেকে কঠিন বস্তুর আয়তনটা বিয়োগ করতে হবে, করলাম। এখন দেখো উইনো, যেহেতু এখানে দেখো তাপমাত্রা, চাপ, আয়তন তিনটা রাশিরই দুইবার ইউজ আছে, তার মানে প্রত্যেকে কি পরিবর্তনশীল। সুতরাং এই ক্ষেত্রে আমরা বয়েল চার্লসের সমন্বয় সূত্রকেই নিতে পারি। P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। আচ্ছা, এখান থেকে আমরা যদি সবগুলো মান বসাই, আমাদের কাজ হচ্ছে কঠিন বস্তুর আয়তন কত। তাহলে এখান থেকে আমি কি বের করব? x বের করব। আমি যদি এখানে এই সবগুলো মানকে বসিয়ে গাণিতিকভাবে সমাধান করি, তাহলে নিশ্চয়ই আমি x এর একটি মান কি পেয়ে যাব, x এর একটি মান পেয়ে যাব। আমি এখানে ডট ডট রাখলাম, তোমাদের জন্য HW দিলাম যে তোমরা এটা কাজ করবা। তাহলে মূল কথা হচ্ছে যে কঠিন বস্তু সহ আয়তন যদি এরকম হয়, তাহলে আমার ওই কঠিন বস্তুর আয়তনটা কত। এখানে তোমার বোঝার মূল বিষয় কি? মূল বিষয়টা হচ্ছে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন। তাইলে শুধু গ্যাসের আয়তনের জন্য কিন্তু কঠিন বস্তুর আয়তনকে অবশ্যই তোমাকে সেখান থেকে বাদ দিয়ে নিতে হবে। যাই হোক, আমার বিশ্বাস তোমরা বয়েল চার্লসের সমন্বয় সূত্র এবং এই সম্পর্কিত যে গাণিতিক সমাধান, সেটা বুঝতে পেরেছো। তোমাদের এই সম্পর্কে ধারণাটা আরও স্পষ্ট হোক। তোমরা বই থেকে, বিশেষ করে হাজারি নাকসার এবং মাহবুব হোসেন লিঙ্কন স্যারের বই থেকে তোমরা কি অনুশীলন এবং উদাহরণের যে অঙ্কগুলো আছে, সবই নিজেদের মতো কী করতে পারো, প্র্যাকটিস করতে পারো। মূল বিষয়টা যদি তোমার জানা থাকে, সব অঙ্ক তুমি ইজিলি পারবে। তো তোমাদের
এই সম্পর্কে আরও ধারণা উন্নত হোক সেই প্রত্যাশায় শেষ করছি।